সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ আমরা লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলো করব। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধকে আর, উচ্চতাকে এইচ এবং যখন ফাঁপা চোঙ হবে তখন আমরা বহির্ব্যাসার্ধকে আর1, অন্তর ব্যাসার্ধকে আর2 এবং উচ্চতা এইচ ধরে অঙ্কগুলো করব। তাহলে অঙ্কগুলো করার আগে আমরা সূত্রগুলো একবার আলোচনা করে নিই। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ বর্গ একক। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর হোল ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এগুলো সব নিরেট চোঙের ক্ষেত্রে। যখন ফাঁপা চোঙ হবে, ফাঁপা চোঙের বক্রতলের মোট ক্ষেত্রফল সমান 2 পাই আর1 প্লাস আর2 বর্গ একক। ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর1 প্লাস আর2 হোল ইন্টু এইচ প্লাস আর1 স্কোয়ার মাইনাস আর2 হোল স্কোয়ার হাল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ একক। ফাঁপা চোঙের আয়তন সমান পাই আর1 স্কোয়ার মাইনাস আর2 স্কোয়ার হোল ইন্টু এইচ ঘন একক। তাহলে আয়তন হলে ঘন একক হলে হবে, আর ক্ষেত্রফল হলে বর্গ একক হবে। এটা সেকেন্ড, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ব্র্যাকেটের এখানে স্কোয়ারের বাইরে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একের দাগের অঙ্ক শুরু করে দিই। তাহলে পাশের চিত্রে 1 নম্বরের প্রশ্ন ছিল যে পাশের চিত্রে ঘন বস্তুটির দেখি এবং নিচের প্রশ্নের উত্তরগুলি লিখি। ঘন বস্তুটি কী আকার? ঘন বস্তুটি হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ আকার। ছবির ঘন বস্তুটির ড্যাশটি তল। দেখো এখানে 3টে তল আছে, উপরেরটি সমতল, নিচেরটি সমতল এবং পাশে যে অংশটা আছে এটা হচ্ছে বক্রতল। তাহলে কটি তল দেখতে পেলাম? 3টে তল দেখতে পেলাম। তাহলে ছবির ঘনবস্তুটির 3টি তল। 3টি তলের মধ্যে একটি হলো বক্রতল এবং উপর এবং নিচ এই দুটি তল হলো সমতল। হ্যাঁ, এবার 2 দাগের প্রশ্ন কি বলেছে আমাদের বলেছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙ। হ্যাঁ, তাহলে যে সকল ঘনবস্তুগুলির 2টি তল সমতল এবং একটি বক্রতল থাকে তাদের বলি লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণগুলো তাহলে কি বলতে পারি? জলের ড্রাম, মুদ্রা, মুদ্রা মানে পয়সা, পিলার, জলের বোতল, গ্লাস এবং পাইপ, এগুলো সবই হলো লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। 3 দাগের প্রশ্ন কি বলেছে আমাদের? 3 দাগে প্রশ্ন বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে চাদর কথার অর্থ হচ্ছে পাতলা স্টিলের পাত দিয়ে তো ঢাকনা সমেত ড্রামটা তৈরি হয়, সেই জন্য একে চাদর বলা হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা তো এটা নিরেট নয়, তাই এটা তৈরি করতে যে অংশটা লেগেছে তার ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি কি পেয়েছি তথ্য দেখি। ড্রামের ব্যাস
2r ইকুয়াল টু 28 সেমি। তাহলে ব্যাস দিয়ে আমাদের অঙ্ক হয় না, ব্যাসার্ধ দিয়ে অঙ্ক হয়। তাহলে ব্যাসকে ব্যাসার্ধে পরিণত করতে হবে। তাহলে ড্রামের ব্যাসার্ধ r ইকুয়াল টু 28/2 সেমি। তাহলে 28কে 2 দিয়ে যদি ভাগ করি, ভাগফল পাবো 14। তাহলে 14 সেমি পেয়েছি। তাহলে ড্রামের শর্তানুসারে কি লিখব? ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল 2816 বর্গ সেমি লিখলাম। তাহলে ড্রামের সমগ্র তলের সূত্র আমরা কি শিখেছি? 2πr হোল ইন্টু r প্লাস h বর্গ একক। তাহলে সূত্রটা আমরা লিখব। তাহলে 2πr হোল ইন্টু r প্লাস h ইকুয়াল টু 2816। এবার তাহলে আর এর মান যেহেতু জানি, তাহলে আর এর মানটা আমরা বসিয়ে দিই। তাহলে আর এর মান আমরা কি জানি? তাহলে বা 2 এর জায়গায় 2 লিখলাম, পাই এর জায়গায় 22/7 লিখলাম, আর এর জায়গায় 14 লিখলাম, ব্র্যাকেট আর এর জায়গায় 14 প্লাস এইচ হোল ইন্টু ইকুয়াল টু 2816। 7 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল পেয়েছি 2। তাহলে এখানে পেলাম 2, এখানে 22, এখানে 2। 2কে 22 দিয়ে গুণ করলে হয় 44, 44কে 2 দিয়ে গুণ করলে হয় 88। তাহলে 88 হোল ইন্টু 14 প্লাস এইচ ইকুয়াল টু 2816। তাহলে 88 বাম দিকে গুণ হয়ে আছে, ডান দিকে এলে কী হবে? ভাগ হবে। তাহলে কার সঙ্গে ভাগ হবে? ডান দিকে যে সংখ্যাটি আছে, ডান দিকে সংখ্যাটি কি আছে? 2816 ডিভাইডেড বাই 88। তাহলে 88 দিয়ে যখন 2816কে ভাগ করলাম, ভাগফল পেলাম কত? 32। তাহলে 32 লিখলাম। তাহলে 14 প্লাস এইচ ইকুয়াল টু 32। 14টা এইচের সঙ্গে প্লাস হয়েছিল, ডান দিকে গেলে মাইনাস হবে। 32 থেকে 14 মাইনাস হবে, 32 থেকে 14 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 18। তাহলে এইচ ইকুয়াল টু পেলাম কত? 18। তাহলে ড্রামটির উচ্চতা 18 সেমি। বুঝতে পেরেছ? চলো পরের অঙ্কে যাই। তাহলে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে দুটো অঙ্ক আছে, একটাতে আয়তন বার করতে হবে, ঢালাই করতে কত মশলা লেগেছে সেটা বার করতে হবে, আর একটা অঙ্ক আছে পিলারের বাইরে প্লাস্টার করতে হবে, প্লাস্টারের করতে কত খরচ হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি কি তথ্য পেয়েছি, তথ্যগুলো আগে লিখি। কারণ এখানে তথ্যগুলো হচ্ছে কি দেওয়া আছে? এখানে ব্যাসের মান দেওয়া আছে। তাহলে পিলারের ব্যাস 2r ইকুয়াল টু 5.6 ডেসিমি। তাহলে ব্যাস দিয়ে অঙ্ক হবে না, তাহলে ব্যাসার্ধ রূপান্তর করতে হবে। তাহলে পিলারের ব্যাসার্ধ r ইকুয়াল টু 5.6/2 ডেসিমি। তাহলে 5.6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি কত? 2.8। তাহলে সমান 2.8 ডেসিমি হলো। পিলারের উচ্চতা এইচ ইকুয়াল টু 2.5 মিটার। তাহলে মিটার যেখানে আছে সেখানে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তার কারণ এখানে জানতে চাইছে পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে এককটা আমাদের ঘন ডেসিমিতে নিয়ে আসতে হবে। তাহলে যতগুলো একক আছে সব এককগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। সেই কারণে উচ্চতা এইচ ইকুয়াল টু 2.5 মিটার আছে। তাহলে মিটার ডেসিমিটার, এক ঘর ডান দিকে সরছি। তাহলে এক ঘর যখন ডান দিকে সরি, অঙ্কের নিয়মে আমরা বলি প্রত্যেক ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে করতে যেতে হয়। তাই এক ঘর যেহেতু ডান দিকে সরছি মিটার থেকে ডেসিমিটারে, তাহলে 2.5কে আমরা 10 দিয়ে গুণ করে ডেসিমিটারে পরিণত করব।
তাহলে 25কে 10 দিয়ে গুণ করলে হয় 250, একটার পর দশমিক ছিল ডান দিক থেকে, তাই সংখ্যাটারও ডান দিক থেকে বাম দিকে একটি ঘরের পর দশমিক বসিয়েছি। তাহলে দশমিক বসাতে কি পেলাম? 25 পেলাম, অর্থাৎ পিলারের উচ্চতা 25 ডেসিমি। এবার ঢালাই করতে হবে। কটি পিলার? দুটি পিলার। এই যে দুটি লম্ব বৃত্তাকার পিলার, তাহলে দুটো পিলার ঢালাই করতে হলে তাহলে 2 গুণ পিলারের আয়তন বার করতে হবে। আমরা এমনি পিলারের আয়তন কি জানি? সূত্র পাই আর স্কোয়ার এইচ। কিন্তু যেহেতু দুটি পিলার ঢালাই করতে হবে, সেই জন্য আমরা 2 গুণ পাই আর স্কোয়ার এইচ ঘন একক লিখেছি। আশা করি বুঝতে পেরেছ। দুইটা কেবলমাত্র আছে দুটি পিলার ঢালাই করতে হবে বলে, না হলে আমাদের এমনি সূত্র পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বোঝা গেছে? তাহলে 2-এর জায়গায় 2 বসলো, পাইয়ের জায়গায় 22/7 বসলো, আর এর জায়গায় 2.8 স্কোয়ার যেহেতু আছে, তাহলে 2.8 গুণ 2.8 গুণ এইচের মান 25 ঘন ডেসিমি। এককটা লিখতে ভুলো না কিন্তু। তাহলে সমান, তাহলে 2 গুণ 22/7 গুণ 28/10। কেন? দশমিক আছে, দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাই দশমিকের জন্য 1, দশমিকের পরে যেহেতু একটি সংখ্যা আছে সেই জন্য একটি শূন্য। তাহলে তাই লিখলাম 28/10, এখানেও তাই লিখলাম 28/10 গুণ কত? 25 ঘন ডেসিমি। এবার তাহলে আমরা কাটাকুটি করি। প্রথমে আমরা 5 দিয়ে কেটেছি। 5 দিয়ে যখন 25কে ভাগ করলাম তাহলে ভাগফল পেলাম 2। 5 দিয়ে যখন 2কে ভাগ করলাম ভাগফল পেলাম 25 দিয়ে যখন 5কে ভাগ করলাম ভাগফল পেলাম 5, এবং 5 দিয়ে যখন 10কে ভাগ করলাম ভাগফল পেলাম 2। একই রকম এইখানে 5 আছে, 5 দিয়ে ভাগ করলাম, 5 2-এ 10। এবার 7 দিয়ে 28কে ভাগ করেছি, 7 4-এ 28। তাহলে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, তাহলে এই 2গুলো দিয়ে ভাগ করি 4কে। 2 দিয়ে যখন 4কে ভাগ করলাম ভাগফল পেলাম 2, এবং 2 দিয়ে 2 ভাগ করে দিয়েছি। তাহলে আমার উপরে পড়ে থেকেছে কত? 2 22 28। তাহলে 2 22 28, তাহলে 2 আর 22 গুণ করলে পেলাম আমরা 44। 44কে 28 দিয়ে গুণ করেছি, গুণ করতে পেয়েছি 1232। তাহলে লিখেছি দেখো 1232 ঘন ডেসিমি। তাহলে একটা উত্তর পেলাম। তাহলে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে পিলার তৈরি হয়ে গেল। এবার পিলারের পার্শ্বতলে আমাদের কি করতে বলেছে? প্লাস্টার করতে হবে। তাহলে প্লাস্টার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ উপর নিচে তো আমরা প্লাস্টার করি না পিলারের কেবলমাত্র পার্শ্বতলে প্লাস্টার করি। সেই জন্য আমরা পার্শ্বতলের সূত্র দিয়ে অঙ্কগুলো বার করব। তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 গুণ 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ বর্গ একক। দুটো পিলার বলে 2 দিয়ে গুণ করেছি। তোমরা তাহলে অঙ্কগুলো করতে করতে সূত্রগুলো মুখস্থ করে ফেলবে, কেমন? হ্যাঁ, তাহলে পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ বর্গ একক। দুটি পিলার বলে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এবার আমরা মানগুলো বসাই। তাহলে 2 গুণ এই 2টা 2 হয়েছে, পাইয়ের মান 22/7, আর এর মান 2.8, এইচের মান 25 বর্গ ডেসিমি হলো। তাহলে এখানে 2 গুণ 22/7 গুণ 28/10 দশমিক তুলেছি। দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। তাহলে 28/10 গুণ 25। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করেছি। 5 দিয়ে যদি 25কে ভাগ করি ভাগফল পাবো 5। 5 দিয়ে যদি 2কে ভাগ করি ভাগফল পাবো 2। এই 2 এবং এই 2 ভাগ করে দিয়েছি। এবার 7 দিয়ে 28কে ভাগ করব। 7 4-এ 28। তাহলে এখানে আমরা কাকে কাকে পেয়েছি? 2 22 4 5। তাহলে সবাইকে গুণ করে গুণফল আমরা কত পেয়েছি? 880।
এবার 880টা কী বেরিয়েছে? বর্গ ডেসিমি। কিন্তু অঙ্ক আমাদের কি জানতে চেয়েছে? প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে আমাকে কোন এককে রূপান্তর করতে হবে? বর্গ মিটার। তাহলে আমরা জানি যে ডেসিমিটার থেকে মিটার, অর্থাৎ ডেসিমিটার থেকে বাম দিকে এক ঘর সরব, তাহলে এক ঘর সরলে প্রতি ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে মিটার ডেসিমিটার থেকে যখন মিটারে আসি তখন আমরা প্রতি ঘরের জন্য 10 দিয়ে ভাগ করব। কিন্তু এখানে বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আসছি, তোমাদের খেয়াল করতে হবে বর্গ কথাটি আছে, বর্গ কথাটির অর্থ কি? 10-এর বর্গ। তাহলে বাম দিকে আসছি মানে প্রতিটা ঘরের জন্য 10 করে ভাগ করতে হয় আমরা জানি। কিন্তু এখানে যেহেতু বর্গ কথাটা উল্লেখ করা আছে তাই 10-এর বর্গ 100 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো আশা করি? তাহলে এবার 0 দিয়ে 0 ভাগ কেটে দিয়েছি, তাহলে 88/10, তাহলে 8.8 বর্গ মিটার হলো। তাহলে কত বর্গ মিটার প্লাস্টার করতে হবে? 8.8 বর্গ মিটার প্লাস্টার করতে হবে। তাহলে 1 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয় আমাদের কত? 125 টাকা। 8.8 বর্গ মিটার প্লাস্টার করতে কত খরচ হয় সেটা আমরা নির্ণয় করি। তাহলে এখানে লিখেছি দেখো, তাহলে 1 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয় 125 টাকা। তাহলে 8.8 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয় 125 গুণ 8.8 বর্গ টাকা। হ্যাঁ, তাহলে 1 বর্গ মিটার প্লাস্টার করতে যেখানে 125 টাকা খরচ হয় সেখানে 8.8 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হচ্ছে আমাদের কত? 1100 টাকা। কারণ 125কে 8.8 দিয়ে গুণ করলে 11,000 বেরোচ্ছে। 1 ঘর সরে আসবে, যেহেতু একটার পর দশমিক আছে, দশমিক দিয়ে 0 কেটে দিলাম, তাহলে খরচ কত বেরোলো? 1100 টাকা। তাহলে পিলার দুটো প্লাস্টার করতে 1100 টাকা খরচ হবে। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে শুনি। 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে গ্যাস সিলিন্ডারের ভেতরে গ্যাস যেহেতু থাকে তাহলে ভেতরের ব্যাসার্ধই আমাদের প্রয়োজন। তাহলে গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস বলা আছে, তাহলে অন্তর্ব্যাস 2r = 2.8 ডেসিমি হলো। তাহলে অন্তর্ব্যাসার্ধ r = তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2.8কে যখন 2 দিয়ে ভাগ করলাম, 2 × 1 = 2, 2 × 4 = 8, 1.4 ডেসিমি। গ্যাস সিলিন্ডারের উচ্চতা এই যে আমাদের দেওয়া আছে 7.5 ডেসিমি, তাহলে 7.5 ডেসিমি। তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন, গ্যাস সিলিন্ডারের আয়তন মানে ঘনবস্তুর আয়তন লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। তাহলে = কি লিখবো? তাহলে πr²h ঘন একক। তাহলে পাইয়ের জায়গায় পাইয়ের মান অর্থাৎ 22/7, আর এর জায়গায় 1.4, স্কয়ার যেহেতু আছে তাহলে দুইবার লিখবো, 1.4 গুণ 1.4 গুণ এইচের মান 7.5 ঘন ডেসিমি। তাহলে প্রত্যেকটাতে দশমিক আছে, তাহলে দশমিকগুলো নামাতে হবে। দশমিক তুললে আমরা কি লিখব? তাহলে 14/10, 14/10, 75/10। ঠিক আছে, তাহলে এবার আমরা তাহলে ভাগ করে ফেলি। তাহলে 2 দিয়ে যখন এখানে প্রথমে 7 দিয়ে কেটেছি, 7 দিয়ে 14কে যখন ভাগ করলাম, 7 × 2 = 14, 2 দিয়ে যখন 10কে ভাগ করলাম, 2 × 5 = 10।
এবার 2 দিয়ে 14কে ভাগ করেছি, 2 7 14, 2 5 10, তাহলে এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এই 5 দিয়ে যখন 75কে ভাগ করলাম ভাগফল পেলাম 15, এই 5 দিয়ে যখন 15কে ভাগ করলাম ভাগফল পেলাম 3। তাহলে উপরে কি কি সংখ্যা থাকলো? 22, 7, 3 এবং নিচে থাকলো 10। তাহলে 22, 7, 3 গুণ করতে গুণফল কত পেয়েছি? 462। তাহলে 462/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যার দশমিক বিন্দু শেষে থাকে, তাহলে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 1.1 ঘর সরে আসবে, অর্থাৎ 46.2 ঘন ডেসিমি। হ্যাঁ, তাহলে 10 এখানে 10 দিয়ে যখন 462কে ভাগ করলাম ভাগফল পেলাম 46.2 ঘন ডেসিমি। এবার বলে দিয়েছে কি যে একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে মোট কত গ্যাস আছে বলেছে, কত কিগ্রা গ্যাস আছে? 15.015 কিগ্রা। হ্যাঁ, তাই লিখেছি দেখো, অতএব 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? 15.015/46.2। তাহলে দশমিক তুলে দিই, তাহলে দশমিক যখন উপর থেকে তুলব নিচে তখন সংখ্যা বসবে, নিচে যখন দশমিক তুলব তখন উপরে সংখ্যা বসবে, এটা তোমরা আশা করি সবাই জানো। তাহলে দশমিক তুললাম যখন উপরে তখন নিচে দশমিকের জন্য 1 বসলো, দশমিকের পরে যেহেতু 3টি সংখ্যা আছে তাই 3টে শূন্য বসেছে। নিচে দশমিক তুললাম, দশমিকের জন্য উপরে 1 বসালাম এবং দশমিকের পরে যেহেতু 1টি সংখ্যা আছে তাই একটা শূন্য বসালাম, তাহলে 0 দিয়ে 0 কেটে দিয়েছি। দিয়ে এবার একের পর আমরা ভাগ করেছি। প্রথমে আমরা ভাগ করেছি দেখো, হ্যাঁ, প্রথমে আমরা কত দিয়ে 3 দিয়ে ভাগ করেছি, তবে এটাকে প্রথমে 5 দিয়ে ভাগ করেছি। 5 দিয়ে যখন 100কে ভাগ করলাম 5 20 100, আর এখানে তখন কত হয়ে গেল? 15,000। 15কে যখন 5 দিয়ে ভাগ করলাম ভাগ পেলাম 3003। এবার তাহলে 3003কে এবং 462কে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 দিয়ে ভাগ করতে ভাগফল পেয়েছি 1001। 462কে 3 দিয়ে ভাগ করতে ভাগফল পেয়েছি আমরা 154। একে আবার আমরা ভাগ করেছি 11 দিয়ে। এবার 11 দিয়ে ভাগ করতে 11 দিয়ে যখন ভাগ করলাম 11 9 99, 1 নামলো, 11 1 11। তাহলে 101কে 11 দিয়ে ভাগ করলে হয় 91, 154কে 11 দিয়ে ভাগ করলে হয় 14। তাহলে এবার হচ্ছে 7 দিয়ে কেটেছি, 13 7 91, 7 2 14। তাহলে কি করে ভাগ করেছি তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে উপরে থাকলো 13 আর নিচে 2 আর 20 গুণ করলে গুণফল পাচ্ছি 40। তাহলে 13কে 40 দিয়ে ভাগ করতে ভাগফল কত পেয়েছি? শুধু 0.325, কারণ 13 যেহেতু 40-এর চেয়ে ছোটো তাই ভাগ করার সময় দশমিক দিয়ে 0 নিয়েছি। তাহলে 40 3 120, 10 ভাগশেষ নেমেছে, দশমিকের জন্য 0, 40 2 80, 20 ভাগশেষ নামলো, দশমিকের জন্য 0, 40 5 200। তাহলে কত পেলাম? 0.325 কিগ্রা। তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 0.325 কিগ্রা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়।
প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। অর্থাৎ ছোট জারগুলির ব্যাস আমরা জানি 2r = 1.4 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ r = 1.4/2 ডেসিমি। তাহলে ভাগ করে ভাগফল পেলাম কত? 0.7 ডেসিমি। বড় জারের ব্যাস আমরা জানি 2r = 2.1 ডেসিমি। ব্যাসার্ধ r = 2.1/2। 2 দিয়ে ভাগ করলে না, যেহেতু ভাগফল সরাসরি যাবে না, 1.05 হয়ে যাবে, সেই জন্য আমরা আর ভাগ করলাম না। হ্যাঁ, এই 2.1/2 ডেসিমি রেখে দিয়েছি। উচ্চতা h = 4.1 ডেসিমি আমরা জানি। হ্যাঁ, আমাদের এখানে বলে দেওয়া আছে। তাহলে কার মান জানি না, ছোট যে জারগুলো তাদের উচ্চতা কত ছিল সেটা আমরা জানি না। জারগুলির উচ্চতা যাই হোক সমান এবং ব্যাসার্ধ সমান, কিন্তু প্রত্যেকটি জারে কিন্তু সম পরিমাণে অ্যাসিড ছিল না, বিভিন্ন পরিমাণে অ্যাসিড ছিল। কোনোটায় 2/3 অংশ ছিল, কোনোটায় 5/6 অংশ ছিল, কোনোটায় 7/9 অংশ ছিল। তাহলে আয়তন করার সময় সেই অংশগুলোকে যোগ করে গুণ করেছি হোল ইন্টু πr²h। তাহলে পাই 2 পাশে কেটে দিয়েছি। তাহলে বাম দিকে যোগ করতে যোগফল কত পেয়েছি? 41/18। আর 0.7 হোল স্কোয়ার যেহেতু ছিল, তাই 0.7 গুণ 0.7 গুণ h। আর 2.1/2 যেহেতু হোল স্কোয়ার ছিল, 2.1/2 গুণ 2.1/2 গুণ 4.1 লিখেছি। এবার তাহলে এইচের মান যেহেতু বার করতে হবে, এইচ বাদে বাকি সব সংখ্যাগুলোকে ডান দিকে পাঠাবো। যে সংখ্যাগুলো গুণ আছে সেগুলোকে ভাগ করব, যেগুলো ভাগ আছে সেগুলো গুণ করব। সেই রকম আমরা সাজিয়েছি। দেখো 18 এখানে ভাগ ছিল, 18 গুণে পাঠিয়েছি। 41, 0.7, 0.7 এরা গুণে ছিল, তাই এদেরকে ভাগে পাঠিয়েছি। তাহলে এবার দশমিকগুলো আমরা তুলে দিই। দশমিক নিচের দশমিক তুললে উপরে সংখ্যা বসে, আর উপরে দশমিক তুললে নিচে সংখ্যা বসে। তাহলে বসিয়েছি, দিয়ে আমরা 10 10 10 10 এগুলো কেটে দিয়েছি। এবার আমরা কি করেছি? 7 দিয়ে 21কে ভাগ করেছি 7 3 21, 7 দিয়ে 21কে ভাগ করেছি 7 3 21, 41 কেটে দিয়েছি, ভাগ করে দিয়েছি। 2 দিয়ে 18 ভাগ করেছি 9। তাহলে উপরে থাকলো 3 3 9, আর নিচে থাকলো 2 এবং 10। তাহলে গুণ করতে আমরা পেয়েছি 81/20। তাহলে 81কে 20 দিয়ে ভাগ করতে ভাগফল পেয়েছি কত? আমরা এখানে ভাগ করেছি দেখবে। হ্যাঁ, তাহলে এখানে কত হয়েছে? 4.05। তাহলে ছোট জারগুলির উচ্চতা 4.05 ডেসিমিটার। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বারবার প্র্যাকটিস করবে, কেমন? আর যদি না বুঝতে পারো আমাকে জানিও। আর যারা রেগুলার ক্লাস করছো তারা তো জানো যে আমি অঙ্কগুলো তোমাদের আবার নতুন করে বুঝিয়ে দিই। আর যারা নতুন আমার ক্লাস করছো তারা জানো না যে আমি পুরনো অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করে দিই। যদি তোমরা বুঝতে না পারো, পার্সোনালভাবেও আমাকে জানাতে পারো, কেমন? তাহলে আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকো, কেমন?